70-এর দশকে তার অভিনয়ের যাত্রা শুরু টলিউডে। তারপর ধীরে ধীরে তিনি একের পর এক ছবি দিয়ে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন। তার অভিনয় নিয়ে আলাদাভাবে কোনো আর কথাই বলতে হয় না, কারণ তিনি সকলের মনে এক অন্যরকমই জায়গা তৈরি করেছেন। আর বলা ভালো, দর্শকরা তাকে ভালোবেসে উপাধি দিয়েছেন দ্য বেল্ট ম্যান। ইতিমধ্যে বুঝতে পেরেছেন কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। যাকে দর্শকেরা এখনো ভালোবেসে তাদের মনের খুব কাছে রাখেন। তবে তার থেকে খুব সংখ্যা এখন কম ছবি পাওয়া যায়, কিন্তু সেটা কেন? তবে যে কটা ছবি আছে, যে কটা ছবিতে ওনাকে পাওয়া যায়, সেটাই কিন্তু তাড়িয়ে উপভোগ করেন তার অনুরাগীরা। আজকে এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি রঞ্জিত মল্লিকের বাড়িতে, এবং সেখানে আমরা এসেছি তার সঙ্গে কথা বলতে। অনেক প্রশ্ন থাকবে, অনেক উত্তর তার থেকে আমরা জেনে নেব। আপনাদের মন পছন্দের হয়তো অনেক প্রশ্নের উত্তর তিনি দেবেন, এবং তার সঙ্গে একটু ঘুরে দেখা যাক তার এই বাড়িটিকে। তাহলে অপেক্ষা কিসে, চলুন দেখে নেওয়া যাক। মৃণাল সেনের পরিচালনায় ইন্টারভিউ ছবির হাত ধরে টলিপাড়ায় তার কেরিয়ারের শুরু। আজও তিনি কিন্তু ইন্টারভিউতেই রয়েছেন। সকলেই জানেন তার প্রথম ছবি থেকেই যা শুরু হয়েছিল, দর্শকদের মনে তিনি যেভাবে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন, বাকিটা তো ইতিহাস। তবে আজকে তিনি রয়েছেন এই ইন্টারভিউতে অন্য ছবির হাত ধরে, যার নাম দারোগা মামুর কীর্তি। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি। তিনি আর কেউ নন, আপনাদের খুব পছন্দের অভিনেতা রঞ্জিত মল্লিক। প্রথমেই স্বাগত জানাই আপনাকে সিটি সিনেমায়। একদমই। এবং প্রথমেই যেটা বলার, দর্শকেরা আপনাকে সব রকম চরিত্র দেখতেই ভালোবাসেন, কিন্তু খুব কাছের কয়েকটা চরিত্র থাকে, তো তার মধ্যে কিন্তু পুলিশের চরিত্রের মধ্যে আপনাকে একটু বেশি ভালোবাসে। এটা ঠিক, পুলিশের চরিত্র মানে বেশ কয়েকটা করেছি পুলিশ। প্রথম করেছিলাম শত্রু, সেটা একটা রেকর্ড ব্যাক হয়ে গেছে। তারপরে ইন্দ্রজিৎ করেছিলাম, তারপর নবাব করেছিলাম, আরও করেছি। কিন্তু সবগুলো না পুলিশ আলাদা 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 আলাদা। আমার এই যে দারোগা এটা আছে মামুর কীর্তি, এর পুলিশ কিন্তু আলাদা। ওই পুলিশ যেরকম দেখেছেন তো ছবিগুলো, তাই সবিস্তারে আলোচনা করলাম না, এইটা নিয়ে বলছি। এই পুলিশ বাই প্রফেশন পুলিশ, কিন্তু এবার কবিতাও লেখে, ভীষণ কবিতা ভীষণ ভালোবাসে। সাংঘাতিক খারাপ কবিতা লেখে, কিন্তু কবিতা ভীষণ ভালোবাসে। ওর ধারণা ছিল কবিতাটা মিলিয়ে দিলেই হলো, আর কিছু না, ছন্দটা রাইট, ছন্দটা মিলিয়ে দিলে হতো। তো এই ব্যাপারে আমি একটা সম্পূর্ণ অন্য কথা বলছি। অনেককাল আগে যখন অনুপ কুমার রবি ঘোষের সঙ্গে শুটিং করতাম, তো অনুপদার কাছে শুনেছিলাম, এর কার আমি জানি না এই কবিতাটা, তো অনুপদার মুখে শুনেছিলাম বলে সেটা এই ছবিতে খুব দেখলাম কাজে লাগাবে কেন। তো অনুপদা বলছেন, জানিস একটা কবিতা লিখেছিল, পাতায় পাতায় ঝরে নিশির শিশির, পাতায় পাতায় ঝরে নিশির শিশির। মেলাতে পারছে না, পাতায় 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 ঝরে নিশির শিশির, পাতায়, তাতে কি বা এসে যায় তোমার পিসির। তো কোথা থেকে কোথায় চলে গেল, ছন্দ তো মিলে গেছে, তাতেই হয়ে গেল। তো সেরকম ধরনের এই দারোগা বাবুর কীর্তি এখানেও একটা ওই ধরনের মেলাতে পারলেই হলো, সেরকম একটা কবি টাইপের। কিন্তু এর মধ্যে সাংঘাতিক রিয়েলিটি আছে। ইটস এ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। আপনার খবরের কাগজ পড়লে দেখেন না চতুর্দিকে যা ঘটছে হ্যান ত্যান। ফিল্মটা তো সমাজেরই তো একটা রিফ্লেকশন। সত্যি কথা। তো এই ছবিটাও ঠিক সমাজেরই একটা রিফ্লেকশন, যে নানা রকম ঘটনা ঘটছে সেটাই হলো ওই পুলিশের কাজ করছে, পুলিশ এরকম শাস্তিও দিচ্ছে, পুলিশ লোকের উপকারও করছে, শাস্তিও অন্যায় করলে শাস্তি দিচ্ছে, আবার উপকারও করছে। সেই ধরনের একটা চরিত্র পুলিশের খুব ভালো, ইন্টারেস্টিং।
অ্যাট দ্য সেম টাইম কবিতা নিয়ে একটা মজার ব্যাপার আছে। তো অন দ্য হোল একটা রিয়েল, আপনি দেখবেন যে সব রিয়েলিটির মধ্যে একটা কথা মিথ্যে নেই, সত্যি সব ঘটনা কোনো সত্যি 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 সত্যি, তার মধ্যে আবার একটা রিলিফ আছে, কমেডি। একদম, এটাই আমি ঠিক এই প্রসঙ্গেই আসতাম যে চেরি অন দ্য টপ বলা হয়, তো সেক্ষেত্রে রঞ্জিত মল্লিককে পাওয়া যাচ্ছে একজন পুলিশ অফিসারের চরিত্রে, এবং তার সাথে হচ্ছে হাস্যরস, কারণ আমরা আপনার কমেডি ছবিও জানি একের পর এক। কমেডি আমি ভীষণ ভালোবাসি, অনেস্টলি বলি, কমেডি আমার মানে প্রচণ্ড পছন্দের জিনিস। আমি নিজে চার্লি চ্যাপলিনের ভক্ত, সাংঘাতিক ভক্ত চার্লি চ্যাপলিন। তো কমেডি আমার ভালো, তো যার জন্যে আগেও আমি অনেকদিন কমেডি করেছি, যেরকম মৌচাকটি ছিল, গ্যাঁড়াকল ছিল, সঠিসাট্টং ছিল, আরও আছে অনেক। আর সেরকম এইটাতেও কমেডি আছে। এর আগে ধরুন আরও যে ছবি করেছি, কমেডি কিন্তু সিরিয়াস রোলের থেকে করা শক্ত, একদম অনেক। একদম কমেডির হলো টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট। কমেডির প্রচণ্ড রকম ভালো সেন্স থাকতে হবে, সেন্স থাকলে তবে সেটা পোর্ট্রে করা যায়। আগে যেরকম আমাদের কমেডিয়ান যারা ছিলেন তার দেখেছেন তো, রবি ঘোষ, অনুপ দা, তারপরে জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, তুলসী চক্রবর্তী, সব ফেমাস। এবং গল্পগুলো সত্যির মতো একটা সিরিয়াস ছবি, তো কিভাবে কমিক সেন্সটাকে রেখে কি বলবে ওরকম, আমাকে যদি 50 বার ওই ছবিটা দেখতে বলে আমি 50 বার ওই ছবিটা দেখবো। গল্প হলো সত্যি ওই রকম সিরিয়াস, সাবজেক্ট ম্যাটারটা কতখানি সিরিয়াস দেখুন, সাংঘাতিক, কিন্তু এক্সিকিউশনটা পুরো হাসি। আমি ওইটাকেই পছন্দ করি, আমার মনের ভেতর থেকে এক একটা পছন্দের ব্যাপার থাকে, ওইটাই আমি বেশি পছন্দ করি। তো এইটা আমাদের এই ছবিতে পাওয়া যাবে, ছবিটা পাওয়া যাবে। এবং একটা ইন্ডাস্ট্রিতে কথা আছে, রঞ্জিত বাবু ভীষণ স্ক্রিপ্টের ব্যাপারে চুজি, খুঁতখুঁতে নিজের চরিত্র বাছাইয়ের ক্ষেত্র, সেই জন্যই এই চরিত্রটির কোথাও একটা বাছাইয়ের ক্ষেত্রে বোধহয় মাথায় কোথাও কাজ করেছে যে হ্যাঁ দু রকম স্বাদ। একে তো পুলিশ অনেক হয় না, ধরুন দুর্দান্ত প্লেয়ার আবার ভালো গান করে, প্রফেশনের সঙ্গে মিল নেই কিন্তু অন্য টাইপের। তো এখানে পুলিশ, এটা ভালো ইন্টারেস্টিং লাগলো, একটা পুলিশ সে আবার কবিতা লেখে, কবিতা লেখার জন্য এত কবিতার জন্য সে নানা রকম ঘটনা করেছে ওইটার ছবিতে। তো এই যে কন্ট্রাস্টের ব্যাপারটা আছে, হাসির ব্যাপারটা আছে, সিরিয়াসনেসের ব্যাপারটা আছে, আর সমাজকে রেকটিফিকেশনের ব্যাপারটাও আছে। এই সব জিনিসগুলো এই ছবিতে আছে। অন্যায় করলে তার শাস্তি পাচ্ছে, আবার যে ভালো কাজ করছে সে পুরস্কৃত হচ্ছে, সব হয়েছে, সেই জিনিসটা টোটাল ব্যাপারটা আছে। আই এম ভেরি হ্যাপি উইথ দিস ফিল্ম। এবং দর্শকেরা কিন্তু বেশি মানে বলবো খুশি, এবং সত্যি কথা বলতে গেলে আপনার অনুরাগীরা বেশি খুশি যে আপনি একটা পণ নিয়েছিলেন, দীর্ঘ 7 বছর গ্ল্যামার জগৎ থেকে দূরে ছিলেন। একদম, আমি 7 বছর একটা ছবি করিনি। হ্যাঁ, 1911 থেকে 1918, 7 বছরে একটা ছবিও করিনি। মানে কেন করি তাও জানি না, হঠাৎ মনে হলো হাত ভালো লাগছে না, সে ছেড়ে দিয়েছিলাম। তারপর চতুর্দিক থেকে না অনেকে বলতো দাদা বছরে একটা করুন। অনেক বছর শুনতে তবেই আজ একাধখানা করেছি, তাও রেগুলার নয়, ডেফিনেটলি একাধটা খুব মজা লাগে, ভালো লাগে যদি হয়, তবে একাধখানা ছবি। আমাদের সৌভাগ্য হয়নি সুচিত্রা সেনের সাথে কথা বলার, কিন্তু তিনিও একটা সময় গ্ল্যামার জগৎ থেকে একেবারে সরে গিয়েছিলেন, আপনি মাঝে বিরতি নিয়েছিলেন এবং সেটা কোথাও একটা বলেছিলেন আমি সরে যাচ্ছি, কিন্তু দর্শকদের ভালোবাসা আবারও ফিরে এসেছেন ওই বছরে 1-2 ছবি। এই গ্ল্যামার জগতের হাতছানি থেকে দূরে থাকা, এটা কিভাবে সম্ভব হয়? না, আমি না অনেস্টলি বলি, আমার মানে অত গ্ল্যামার ট্যামার নিয়ে আমার মাথা ব্যথা নেই, জানেন তো, অনেস্টলি অন্যভাবে নেবেন না, আমি অত সেই স্টার সুপারস্টার, আমার অত, আমি স্টারও নই, সুপারস্টার নই, কিচ্ছু নই, পাঠ করি, বাড়ি চলে যাই। তবে আমার একটা এই থাকে যে পাঠটা করছি, যাদের জন্য করছি তাদের যেন মন ভরে যায়, তাদের মন ভরানোটা কিন্তু আমার কাজের মধ্যে পড়ে। এর বাইরে অন্য কিছু আমি আর কিছু না, যে কোনো পার্টি করি না কেন, যে দর্শক যারা দেখতে আসছে তারা যেন 100% স্যাটিসফাইড হয় এই ব্যাপারটাতে, ওইটুকু পেলেই আমি খুশি, আর এর বাইরে আর কিছু চাই না। আমি আবার একটু ছবির প্রসঙ্গে ফিরে আসি। এই যে দেখানো হয় ছবিতে যে পুলিশই হঠাৎ করে হাতে আইন নিয়ে নিচ্ছেন, তারাই শাস্তি দিয়ে দিচ্ছেন অপরাধীকে, তারাই কোথাও একটা কারাগারের মধ্যে তারাই বিচার করছে, মানে এটা আমি ছবির কথা বলছি। ছবিতে এরকম দেখানো হয়েছে, অনেক ছবি তার দৃষ্টান্ত রয়েছে। সেখান থেকে আপনার কি মনে হয়, পুলিশের কি একটা সত্যি বাউন্ডারি রয়েছে, মানে পুলিশের নিজের থাকতে হবে, পুলিশ ইজ অলসো আনসারেবল,
পুলিশের হয় না এতটা দায়িত্ব আছে, তা তুমি অতটা দায়িত্বের মধ্যে থাকো, ওখান থেকে এতক্ষণ বাড়িয়ে নিও না। মেরে ফেলার, একটা লোককে মেরে ফেলার রাইট পুলিশের নেই, কিন্তু আনফরচুনেটলি কেউ পালাতে যাচ্ছে, গুলি করলে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। এনকাউন্টার হতে পারে, এনকাউন্টার হতে পারে, কিন্তু আদারওয়াইজ আমার রাইট আছে একটাকে মেরে ফেলা একদমই নেই, একদমই নেই। তো পুলিশ সুতরাং 100% সুপ্রিম কোর্টের যেটা জাজমেন্ট, 100-এর মধ্যে 100 ঠিক, যে কোনোভাবে পুরোটা নিজের হাতে নিয়ে নেবে না, যতটুকু রেকটিফিকেশন দরকার ততটুকু রেকটিফিকেশন হবে, একদম একটা হয় না, এবং যে স্পেসিফিক তোমার এগেইনস্টে চার্জ, যেটা একটা স্পেসিফিক চার্জ, তোমার সব জিনিস নিয়ে আমি মাথা ঘামাবো না, তোমার এগেইনস্টে এই স্পেসিফিক চার্জ, আমি শুধু স্পেসিফিক চার্জ নিয়ে তোমার সঙ্গে ডিল করবো, এইটাই ব্যাপার। মানে পুলিশ অপরাধীকে ধরবে, বিচার তো করবে আদালত, বিচার করবে আদালত করবে, তাকে শাস্তি ফাঁসি আদালত দেবে, অপরাধীর কাছ থেকে ধরে কি কি করেছে না করেছে সেটা জানাবে কোর্টকে, অ্যাকর্ডিংলি জজ মানে তিনি হলে শাস্তি দেবেন। একদমই এটা পুলিশের কথা নিয়ে হলে, এবার একটু যদি আমি কৌতুক অভিনেতাদের নিয়ে কথা বলি, যেরকমটা ঠিক আপনি বলছিলেন একটু আগে, যে যদি বলা যেতে পারে আগের কৌতুক অভিনেতাদের কথা, সেখানটায় দাঁড়িয়ে আমাদের নিজেদের থেকে হাসিটা বেরিয়ে আসতো, মানে তারা অভিনয় করছেন সেটা কোথাও একটা আমরা একাত্ম হয়ে পড়তাম সেই দিক থেকে। বর্তমান সময়ে কোথাও একটা হাস্যরসটাকে এমন ভাবে প্রয়োগ করা হয় যেটা ভাড়ামো বলে মনে হয়। দুটো আকাশ পাতাল তফাৎ, দুটো আকাশ পাতাল তফাৎ, কথা বলছেন। তো আগেকার এই ভাড়ামোটা তো আমি কোনোভাবেই মানে কোন রকম না, এটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, ও এমন ভাবে ইনোসেন্ট কথা বলবে, কথাটাই আপনাকে হাসিয়ে দেবে, বুঝেছেন কথা। তো সেরকম ছিল আগেকার আর্টিস্টগুলো, সেরকমই ছিল, ওরকম এক্সেস করতে তো কাউকে সেরকম ভাবে দেখা যায় না। আপনি আপনার মধ্যে এই কৌতুকের বিষয়টা নিয়ে এসেছিলেন কাউকে দেখে, কাউকে সামনে? না, কৌতুক আমার সবই অনেস্টলি বলি, আমাদের বাড়ি থেকে পাওয়া, আমার বাড়ির একটা এনভায়রনমেন্ট আছে। একদমই তাই। তো বাড়ির এনভায়রনমেন্টটা, বাবা কাকা দাদা জ্যাঠা দিদিরা সবাই একটু গান বাজনা জানে, সবাই অভিনয় জানে, সবাই সাংস্কৃতিক ব্যাপারটা আছে ওদের মধ্যে। তো সেইটাই আদারওয়াইজ আমি যে ফিল্মের কোনো জায়গা থেকে শিখে এসেছি এসব কোনো জায়গা থেকেই নয়। কিন্তু সেই জায়গাটায় কোথাও একটা মনে হয় না যে এই যে শিখে আসিনি, কিন্তু সেই জিনিসটাই যখন প্রথম ছবিতে আমাকে একটা স্বীকৃতি দেয়, আরে পাবো, সেটা তো যার জন্য দেয়। ওটা আমার জীবনে ভোলার দিন, 2 অগস্ট 1972, ওই দিনই আমি ওটা পেয়েছিলাম, ওইখান থেকে পেয়েছিলাম, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো সেই জন্যে তো ওইটা তো আনফরগেটেবল ফর মি। কিন্তু তারপরে আপনি যখন একটু আগে আমি জিজ্ঞেস করছিলাম গ্ল্যামার জগতের হাতছানি, মানে প্রথম ছবিতেই এত বড় একটা প্রাপ্তি, তারপরে একের পর এক ছবি, সেখান থেকে দর্শকদের ভালোবাসা, পুরস্কার পাওয়া, এবং পরিচালক সত্যজিৎ রায় থেকে মৃণাল সেন, এবং আমরা জানি একের পর এক ছবিতে সমস্তটা পাওয়া, সেটা কোথাও মনে হয়নি যে মাথা ঘুরিয়ে দেবে বা হ্যাঁ আমি স্টার? আপনি বলছিলেন না, দেখো ফ্র্যাঙ্কলি বলি আপনাকে, আমি স্টারও নই, কিছুই নই, আমি এমনি পাঠ করি। আমার উদ্দেশ্য লোককে আনন্দ দেওয়া, লোকে যদি আনন্দ পায় আমি খুশি হই, এইটাই শেষ। আমি কাজ করব, যে কোনো অভিনয় করি, যারা দর্শক, যারা হাজার লক্ষ লক্ষ দর্শক, তারা দেখে যদি খুশি হয়, ওদের খুশি করাই তো আমার কাজ। ওরা খুশি হলে আমি খুশি, আমি সব পেয়ে গেছি। যখন আপনি শুরু করেছিলেন কাজ, তার থেকে আজকের সময়টা অনেকটা পাল্টে গিয়েছে, ডিজিটালের যুগ হয়ে গিয়েছে, দর্শকদের স্বাদ বদল হয়েছে ছবির পছন্দের ক্ষেত্রে। আপনি যখন ফিরলেন, এখন কতটা পার্থক্য দেখেন ছবির মধ্যে? ডেফিনেটলি একটা ডিফারেন্স তো হয়েছে, কোনো ব্যাপার। তবে কি হয়, আমি একটা অন্য অঙ্ক করছি, পৃথিবীটা যতই এগোক, বাবা বাবা, মা মা, বউ বউ, বান্ধবী, হ্যান তাই, তারা তো সবই থাকছে, পৃথিবী এগোচ্ছে বলে এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, বাবা চেঞ্জ, মা চেঞ্জ। এই যে কমন যে ব্যাপারটা আছে, তাদের যে ব্যক্তিগত রিলেশন নিয়ে যে ঘটনাগুলো, সেগুলো তো একই রয়ে গেছে। আমার সেন্স আছে এক্সিকিউশনটা হয়তো অন্যভাবে হচ্ছে, কিন্তু জিনিসগুলো তো একই থাকছে। এটাই আপনি যেহেতু বললেন যে জিনিসগুলো এক রয়েছে, কিন্তু কোথাও যদি একটা চিত্র দেখা যায়, আগের সব ছবি হলে গিয়ে মানুষ দেখতেন, এবং সেটা টানা 100 দিন, 150 দিন, 50 দিন,
অ্যাকচুয়ালি হিট হতো, সুপার হিট হতো, সেখান থেকে এখন তথাকথিত ভাবে বলা হয় সুপার হিট। ওটা না অনেস্টলি বলি, সময়ের এত পরিবর্তন হয়েছে না, সময়ের সাংঘাতিক পরিবর্তন। আগে তো এত অপশনস ছিল না, এখন ওটিটি হয়েছে। রাইট। আপনি একটা ওটিটি করে সারা বছর ধরে ছবি দেখছেন, হাজার হাজার ছবি দেখতে পাচ্ছেন, অন্যান্য ফোনও আছে। আগে এত সুযোগগুলো ছিল না, সেই জন্য প্র্যাকটিক্যালি এমনি ছবি ভালো হতো, তার সত্ত্বেও একমাত্র ওইটাতেই যেত। এখন আর ওইটার জন্য ক্রেজটা ওখানে একটু খানিকটা ঢিলে মেরে দিয়েছে। তা সত্ত্বেও লোকে যখন শোনে খুব ভালো লেগেছে তখন যায়। একদম, মানে মুখের প্রচার, মুখে ওইটাই মাউথ পাবলিসিটি, ওইটাই বেস্ট পাবলিসিটি, মাউথ পাবলিসিটি। লোক নিজে দেখবে, দেখে যখন বলবে হ্যাঁ ভালো লেগেছে, তখনই সেটা একদমই। কৌতুক অভিনেতা হিসেবে যদি বলি যে হিন্দি ছবি এবং বাংলা ছবি থেকে আপনার প্রিয় অভিনেতাদের বেছে নিন। আমি আজকাল আর অত ছবি দেখি না। এখন নয়, আমি আগের কথা বলছি। আপনার প্রিয়, আপনার খুব পছন্দের অভিনেতা? আমাদের এখানে তো অনেকগুলো ছিল। আমি একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ছিলেন তুলসী চক্রবর্তী। মানে ওকে যদি ওয়ার্ল্ডের কথা বলছি, সেখানে তুলসী চক্রবর্তী যায়। সেখানে কিন্তু রবি ঘোষকেও আপনি ওয়ার্ল্ডের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন, ও যে স্ট্যান্ডার্ডে। অন্যরাও সাংঘাতিক ভালো, কিন্তু এই দুটো মানে তুলসী চক্রবর্তী, রবি ঘোষ, এরা আরেকটা মানে অন্য জায়গায়। ওরা শেষের দিকে সন্তোষ দত্ত যতটুকু করেছেন, সন্তোষ দত্ত, তার মধ্যে একটা নভেলটি ছিল, অন্যরকম ব্যাপার ছিল, বিউটিফুল। হিন্দিতে আগে দেখছিলাম অনেক আগে, আমার ভালো লাগতো, তখন অনেক ছোট ছিলাম যদিও। পরবর্তীকালে দেখিনি। জনি ওয়াকার বলে একজন ছিলেন, তার পাঠটা আমার ভালো লাগতো একদমই ঠিক। আরো একটা বিষয় যদি দেখা যায় যে আপনি আপনার পছন্দের অনেকগুলো চরিত্র পেয়েছেন, ফুটিয়ে তুলেছেন পর্দায়, এখনো পর্যন্ত এমন কোনো চরিত্র রয়েছে যেটা মনে হয়েছে আপনার এই চরিত্রটি অপেক্ষায় আপনি রয়েছেন? না, অপেক্ষায় রয়েছে মানে আমাদেরও তো লিমিটেশন থাকে। এখন ধরুন খুব ডিফিকাল্ট চরিত্র যেটা আমি জীবনে করিনি, কারণ ধরুন একটা জেলের পাঠ, কিংবা চাষবাস করে সেরকম একটা পাঠ, ওই ধরনের লোকজন, তো সেরকম আমাদের পক্ষে করাও হয়নি, করা হবেও না। কারণ ওই পাঠ করতে গেলে যতখানি ধরুন সময় দেওয়া, যতখানি নিজেকে তৈরি করা, সেরকম সময় বা তৈরি দুটোই করিনি। সে লিমিটেশন আছে, তো তাই জন্য অপূরণীয় এরকম রোল অনেক আছে। পুরোনো জুটিতে বারবার দর্শকেরা পর্দায় ফিরে পেতে চান। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কোন জুটিকে আপনি আবারও যদি পারতেন পর্দায় ফিরিয়ে নিয়ে আসতে? আবার জুটি মানে এটা ফ্র্যাঙ্কলি বলি, ধরুন রোমান্টিক পার্ট যদি হয় উত্তম সুচিত্রা, আর যদি কমেডি হয় উত্তম সাবিত্রী। চেঞ্জ হয়ে গেল কিনা? যদি রোমান্টিক হয় উত্তম সুচিত্রা, আর যদি কমেডি হয় উত্তম সাবিত্রী। ওখানে কিন্তু সুচিত্রা নয়, না নিশ্চয়ই, কারণ সাবিত্রী হলো কমেডিতে অনেকে। সেরকম স্ট্যাম্প মেরে দিলে মুশকিল হয়। কোন চরিত্র কাকে মানাচ্ছে সেটাও একটা ভীষণ বড় ব্যাপার, মানানোর ব্যাপার একটা চরিত্র, তো সেই অনুযায়ী হবে। আমি আপনার কথা জিজ্ঞাসা করছি, আপনি আপনার কোন জুটিকে ফেরত চাইবেন? আমার সেরকম ভাবে কিছু নেই। ভালো পাঠ করেছে, আমি অনেস্টলি বলি, ধরুন ভালো অ্যাক্ট্রেস মৌয়া ভালো পাঠ করতো, অ্যাক্টিং মৌয়ার খুব ভালো ছিল। মৌসুমী খুব ভালো, একটা দুর্দান্ত অ্যাক্ট্রেস মৌসুমী, দেখেওছি আপনার সাথে আমরা। হ্যাঁ, মানে ওনার ছবি, মৌসুমীর সঙ্গে আমি অনেক কাজ করেছি। মৌসুমী ভীষণই পাওয়ারফুল অ্যাক্ট্রেস। ভগবতী সুন্দরী তো অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ। মহুয়া কিন্তু কোনো ভালো অ্যাক্ট্রেস ছিল মহুয়া। আর অন্যরা এক আধটা ছবি করেছে চলের, যেরকম মিঠু মুখার্জি অত ভালো পাঠ করলো, স্বয়ং সিদ্ধার্থ সে কোথায় চলে গেল, মানে সেরকম ওরা ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। তাই শেষের দিকে চলে এসেছি, কিন্তু শেষ করেও শেষ হচ্ছে না। তার কারণ হচ্ছে কি, আমরা যেরকম জানি যে আপনার ছবি মানে ইউনিভার্সাল, এবং আপনি অ্যাকচুয়ালি যে মানুষটি, ব্যক্তি মানুষ যিনি, তিনি হচ্ছেন গিয়ে একেবারে সেই হয় না যে একান্নবর্তী পরিবার, ওই ব্যাপারটা, সেটাকেই আপনি নিয়ে চলেন, এবং সেটাই আপনার ছবিতেও দেখতে পাওয়া যায়। দারোগা মামুর কীর্তির ক্ষেত্রেও নিশ্চয়ই সেটাই হতে চলেছে। 8 থেকে 80 সকলে মিলে গিয়ে হলে গিয়ে আমি বলতে পারি, এইটা আপনি ভালো বলেছেন, দারোগা মামুর কীর্তিটা 8 থেকে 80 বছরের, 80 কেন 90 ধরে দিতে পারেন, 8 থেকে 90 সকলকার জন্য।
কোনো পার্টিকুলার এই বয়সী ওই বয়সী সেই বয়সী না, 8 থেকে 80 অবধি কিন্তু প্রত্যেকে কিন্তু দারোগা মামুর কীর্তি পছন্দ করবে। তার মধ্যে রিয়েলিটি আছে, তার মধ্যে মজা আছে, হাসি আছে, সব কিছু আছে, এবং কোথাও সোশ্যাল মেসেজও থাকে। সোশ্যাল মেসেজ আছে, এই ছবিতে আছে, দেখলেই বুঝতে পারবে ভালো রকম সোশ্যাল মেসেজ আছে এখানে। এবং শেষে বর্তমান প্রজন্মের যারা অভিনেতা রয়েছেন বা যারা অভিনয় আরো আসছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? না, সকলকে দেখুন, এই জায়গাটা কিন্তু খুবই ভালো জায়গা, বিউটিফুল জায়গা। অনেক খাটতে হবে, না খেটে কিন্তু কোনো জায়গায় আছে পরিশ্রম করতে হবে, ভাবতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, আর অন্যজনরা যারা কাজকর্ম করছে দেখে দেখে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি। কারণ আমি একটাই এক্সাম্পল দিচ্ছি, অনলি ওয়ান এক্সাম্পল। আপনি উত্তম কুমারের যদি প্রথম দিকে ছবি দেখেন আর উত্তম কুমারের যদি শেষের দিকে ছবি দেখেন, নর্থ পোল অ্যান্ড সাউথ পোলের যা ডিফারেন্স আছে না, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, ততটাই ডিফারেন্স। তাহলে ওইখান থেকে ওখানে পৌঁছানো যায় তো, সেইটা নিষ্ঠা, একাগ্রতা, এটাই দরকার। শেষ করতে গেলে ঠিক যার কথা না বলে শেষ করা যায় না, সে হচ্ছে আপনার গুরু। হ্যাঁ, আপনার গুরু। আমি গুরু ছাড়া এখন আমার কোনো সময় নেই, অনলি গুরু। এবং সেও মানে হাস্যরস, মানে আপনার আর তার সময় কাটানোটাই বোধহয় দুজনই গুরু। দুজন গুরু যখন একসাথে বসে, এখানে কোনো শিষ্য নেই, এখানে কোনো শিষ্য নেই, দুজনের গুরু। ও গুরু বলে ডাকে, গুরু। এবং হাসির একটা বোধহয় মজা, ওইটাই আমি এখন এই মুহূর্তে ওইটাই আমার কাছে সব থেকে আনন্দের জিনিস। ঠিক তাই। আর এই রকমই আনন্দ উপভোগ করবেন দর্শকেরা অবশ্যই হলে গিয়ে। দর্শকদের বলছি, এই ছবি দেখবেন 8 থেকে 80, আপনি যেটা বললেন 8 থেকে 80 সকলকে সমানভাবে আনন্দ পাবেন এই ছবিটা দেখে। এই ছবিতে মেসেজ আছে, মজা আছে, হাসি আছে, সব কিছু আছে। ঠিক তাই। থ্যাংক ইউ সো মাচ। একদমই। আচ্ছা। এবং দর্শকদের উদ্দেশ্যে বলার, আপনাদের নতুন করে বলার কিছু নেই। রঞ্জিত মল্লিক যখনই পর্দায় আসেন তখনই আপনাদের কাছে উপরি পাওনা, আর এবারও তিনি আসছেন নতুন চরিত্রের মাধ্যমে। ঠিক চরিত্রটি কেমন হতে চলেছে, দুটো মিশেল রয়েছে, এতক্ষণে গল্পে ঠিক এইরকমই একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো। তাই অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন দারোগা মামুর কীর্তি। আর তারকাদের সম্পর্কে এরকম আরো অনেক কিছু জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমা পর্দায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।